আমন্ত্রণ জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগ্রিফ। আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ইউভাইটিস। এটি আমাদের চোখের এমন একটি জটিলতা যেটিকে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে নীরব ঘাতক, এবং অনেক ক্ষেত্রে আমাদের চোখের বড় কোনো জটিলতার বহিঃপ্রকাশ। দর্শক, এই জটিলতাটি আসলে কি কারণে হয়ে থাকে? কেন একজন ব্যক্তি ইউভাইটিসে আক্রান্ত হন, এবং ইউভাইটিসে আক্রান্ত হলে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কি রয়েছে? আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক, যিনি বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ, ভাইস প্রিন্সিপাল, মার্স মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ইউভাইটিস, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, শুরুতে জানতে চাই যে ইউভাইটিস বলতে আমরা কি বুঝি? ইউভাইটিস হলো চোখের যতগুলো ইমার্জেন্সি আছে তার মধ্যে একটা হলো ইউভাইটিস। ইমার্জেন্সি বলতে যে এই রোগটা যদি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা না নিই তাহলে অন্ধ হয়ে যেতে পারে, ওই চোখের দৃষ্টি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো ইভিয়াটা কি? ইভিয়াটা হলো আমরা চক্ষু তো একটা গোলক, তার মধ্যে বাহিরের যে একটা পর্দা লেয়ার, এটা আসলে চোখকে প্রটেক্ট করে রাখে। আর একদম ভিতরের যে লেয়ারটা পিছনে, এটা হলো স্নায়ুর লেয়ার। এটা হলো আলো যখন চোখের ভিতরে পড়ে সে আলোটাকে রিসিভ করে এবং এই সিগন্যালটা সে মস্তিষ্কে পাঠায় যাতে আমরা এটা দেখতে পারি। তো যেহেতু আলো ভিতরে ঢুকতে হয় সেই জন্য সামনের যে পোর্শনটা এটা স্বচ্ছ থাকে। আচ্ছা, তাহলে বাহিরের যে একটা প্রোটেকশন, ভিতরে এলে মেইন সমস্যা হলো যে মেইন কাজটা হলো আমাদের দেখা। তার মাঝখানে আর একটা স্তর আছে চোখের, সেটা হলো ইভিয়াল ট্র্যাক্ট। তার কাজ হলো এই সমস্ত চোখের বিভিন্ন যে আছে, কোষগুলো আছে, যে স্তরগুলো আছে, তাদের এক ধরনের নিউট্রিশন বা ব্লাড সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা, যাতে এই সমস্ত লেয়ারগুলা, কোষগুলা সুস্থ সাবলীলভাবে কাজ করতে সমর্থ হয়। তো এই যে মধ্যস্তর যেটা, এটা হলো আসলে রক্তনালীর স্তর। এটাকে আমরা বলি ইভিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, পিছন থেকে সামনে পর্যন্ত এটা বিস্তৃত। আমরা এমনি কোনো চোখের দিকে তাকালে যে কালো দেখি, এটা কিন্তু ভিতরের। তার সামনে কিন্তু আর একটা স্বচ্ছ পর্দা আছে, কর্নিয়া, যেটা ওটা আমরা দেখি না। আমরা কিন্তু ইভিয়াল ট্র্যাক্টের যে কালারটা কালো, অনেকেরই অন্য কালার আছে, ব্লু হইতে পারে, কিন্তু আমাদের সমাজে যেটা সেটা কালো। তাহলে ওই কালো অংশ থেকে সেটা শুরু হয়, তারপরে পিছনে একদম শেষ মাথায় যায় শেষ হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এই হলো তার ইভিয়াল ট্র্যাক্ট। তাহলে সামনের যে অংশটা এটা হলো আইরিশ বলি, তারপর মাঝখানে একটা অংশ সিলিয়ারি বডি, এবং পিছনে হলো করয়েড। আচ্ছা, এই তিনটাকে সমন্বিতভাবে আমরা বলি ইভিয়াল ট্র্যাক্ট। এটা হলো রক্তনালী স্তর। এই স্তরে যদি কোনো প্রদাহ হয়, আমরা বলি ইনফ্লামেশন বা প্রদাহ যদি হয়, তাহলে এটাকে বলে ইউভাইটিস। তো এই যে এত একটা লম্বা প্রসিডিউর, এবং এখানে ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনটার আপনি বলছিলেন যে আমাদের চোখের একটা জরুরি অবস্থা, যেটি যদি সময় মতো চিকিৎসকের কাছে না যাওয়া হয় অন্ধত্বের অন্যতম কারণ হতে পারে। স্যার, একটু জানবো যে কি কারণে ইউভাইটিস হয়ে থাকে? আমরা ইউভাইটিসের পেশেন্ট পেলে প্রথমেই বলি যে এটা চোখের অন্যান্য রোগ থেকে আলাদা। এর অনেকগুলো বৈশিষ্ট্যের জন্য আমরা বলি, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে যে এইটা আসলে চোখের এই ইউভিয়াল ট্র্যাক্টের, এটাই হলো ইউভিয়াল ট্র্যাক্ট। এর মাঝখানের যে অংশ স্যার যেভাবে বললেন যে এখানে রক্তনালী বেশি থাকে, এবং এটা স্ট্রাকচারাল, এই ট্র্যাক্টের স্ট্রাকচারটা শরীরের অন্যান্য অনেকগুলো স্ট্রাকচারের সাথে মিল আছে। আচ্ছা, যার ফলে শরীরের অনেকগুলো রোগ আছে, যেই রোগগুলো সেখানে হলে, যেরকম স্কিন, জয়েন্ট, কিডনি, ইভেন ব্লাড ভেসেলস, সেখানে হলে সাথে সাথে চোখের এখানেও হয়। এই জন্য এই রোগটা আমরা বিভিন্ন শারীরিক রোগের সাথে সম্পর্কযুক্ত বলি। অর্থাৎ ইউভাইটিসটাকে বলি শারীরিক রোগের প্রকাশ চোখের মাধ্যমে। তো এখন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের দেশেও একটা স্টাডি আছে
এবং পৃথিবীর সব স্টাডিতে দেখা গেছে যে সবচেয়ে কমন কারণ যেটা সেটা হচ্ছে আমরা বলি HLA-B27 রিলেটেড ইউভিআইটিস, আচ্ছা অর্থাৎ আচ্ছা একটা আর্থাইটিস আছে যেটাকে আমরা বলি অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। এই আর্থাইটিসের সাথে এটা সম্পর্কটা সবচেয়ে বেশি। তারপরেই আমাদের এই সাবকন্টিনেন্টে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এক ধরনের ইনফেকশন, টিউবারকুলোসিস বা যক্ষ্মা। আচ্ছা আচ্ছা এরপরেও সেটাও ইনফেকশন, সেই ইনফেকশনটাকে আমরা বলি টক্সোপ্লাজমোসিস। এরপরে আছে সার্কোইডোসিস নামে একটা রোগ। সার্কোইডোসিস আমাদের টিউবারকুলোসিসের মতোই প্রকাশ, কিন্তু এটা কোনো জীবাণু ছাড়া হয়। আচ্ছা এরপরে আছে ভক কাইনাগে হার্ডার ডিজিজ। এটা হচ্ছে যে এমন একটা রোগ, আমাদের শরীরের যত রং আছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চোখ, এই রঙগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে এবং চোখে এটা ভয়াবহ আকারে প্রকাশ পায়। এইটা একটা। এটা এছাড়াও অনেকগুলো ইনফেকশন আছে, যেরকম সিফিলিস। এছাড়া যতগুলো রোগ রক্তবাহিত হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় সেইগুলোও চোখে ইউভেটিসের মতো করে প্রকাশ পায়। আচ্ছা, যেরকম অনেক ক্যান্সারও কিন্তু আমরা এই ইউভেটিসের মতো প্রকাশ পাই, যদিও আমরা সেটাকে মাস্কারেড বলি, কিন্তু এটাও ইউভেটিসের মতো করে প্রকাশ পায়। এছাড়া আরও কিছু ভাইরাল ইনফেকশন, যেরকম হার্পেস সিমপ্লেক্স, তারপরে ভেরিসিলার জোস্টার, সিএমভি, এবং এখন খুবই রিসেন্টলি আমরা পাচ্ছি বেশ কিছু HIV রেটিনাইটিস পাচ্ছি আমরা। আচ্ছা HIV থেকে HIV রিলেটেড যতগুলো ইনফেকশন হয় তার বেশিরভাগই এখানে চোখে আমরা পেয়ে যাই। এছাড়াও আরও কিছু রেয়ার ডিজিজ আছে, ইমিউনোলজিক্যাল ডিজিজ, যেরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা খুব ইউভাইটিস কম করে, এটা স্ক্লেরাইটিস নামের একটা ডিজিজ বেশি করে। SLE ইউভাইটিস করে, তারপরে ওয়েজনার গ্রানুলোমাটোসিস ভাস্কুলাইটিস করে। এই যে চোখের ভিতরে যে রেটিনাটা, এটা আসলে এই ইউভিএল ট্র্যাক্টের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত, আচ্ছা এটা যদি পিছনের অংশে ইউভিআইটিস হয় তাহলে এই রেটিনা রক্তনালী এই সব ইনভলভ হতে পারে। আচ্ছা যার ফলে এই কারণেই কিন্তু এই রোগের ভয়াবহতা এত বেশি, যে চোখের এই যে দেখার জায়গায় যে রেটিনার ফোবিয়া বা ম্যাকুলা বলি, এইটা ইনভলভ হলে এবং সময় মতো চিকিৎসা না করলে বেশিরভাগ ক্ষেত্রে অন্ধ হয়ে যায়। স্যার একটু জানবো যে আমার ইউভাইটিস হয়েছে কিনা, বা আমাদের যারা দর্শক দেখছে তারা কি করে বুঝবে তারা ইউভাইটিস আক্রান্ত হচ্ছে কিনা, কি করে সতর্ক হবে? এটা প্রথমে যেটা হয়, ব্যথা, তাৎক্ষণিকভাবে ব্যথা এবং তীব্র ব্যথা দিয়ে শুরু হতে পারে, অথবা একটু একটু ব্যথা কিন্তু নিরাময় হচ্ছে না, তার ব্যথা আস্তে আস্তে বাড়ে 2 দিন 3 দিন 4 দিন। তার সাথেই আরেকটা উপসর্গতা শুরু হয়, সেটা হলো ঝাপসা দেখা। আচ্ছা তবে এই কয়েকটা জিনিস কমন, দৃষ্টি ঝাপসা হবে, লাল হবে, ব্যথা হবে। এখন তীব্রতা বেশ কম হইতে পারে। আচ্ছা তো এটা যদি হয় তাহলে এটা বুঝতে হবে ইউভাইটিসে আক্রান্ত। ইউভাইটিসের লক্ষণ। স্যার এই লক্ষণগুলো উপস্থিত থাকলে আমাদের করণীয় কি আমরা জানবো, কিন্তু একটু স্যারের কাছে একটা বিষয় আসতে চাই যে এই যে ইউভাইটিস হচ্ছে, ইউভাইটিসে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, শিশু নাকি বয়োজ্যেষ্ঠ নাকি মাঝবয়সী, এই বিষয়ে বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করলেন, এখানে এর সাথে ইউভেটিসের যে মানে ক্ষতির পরিমাণ বা আমাদের মানে ডেইলি অ্যাক্টিভিটিস বা একটা রাষ্ট্রের জন্য এর মধ্যে এই উত্তরটাও আছে। সেটা হচ্ছে যে ইউভেটিস কমনলি হয়, মোস্ট কমন এজ 15 to 45 ইয়ার্স, 15 থেকে 45 বছর। আপনি চিন্তা করেন একজন মানুষের সবচেয়ে ভালো সময়, জীবনের সাইকেলের সবচেয়ে ভালো সময় কর্মর সময়, কাজের সময়, পড়াশোনার সময়, এটাতে সবচেয়ে কমন হয়। কিন্তু তাই বলে কি 60-70 হয় না? হয়। অর্থাৎ 70-80 যে কোনো বয়সে হতে পারে, 1 বছর 2 বছর যে কোনো বয়সে হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হয় 15 থেকে 45 বছর বয়সে। যখনই আমরা এর বাইরে পাবো, এখানে আমরা বলি যে এক্সট্রিম অফ এজ, অর্থাৎ 3 বছরের নিচে অথবা 70 বছরের উপরে, তখন আমরা ইউভেটিসটা অবশ্যই দেখব, কিন্তু আমাদের ভাবতে হবে যে ইউভেটিসের আগে অন্য কোনো রোগ কিনা। বিশেষ করে একটু আগে যেটা বলছিলাম মাস্কারেড বলি আমরা, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কিছু কিছু চোখের টিউমার আছে যেটা ইউভেটিসের মতো প্রকাশ হতে পারে, আবার এজেড পার্সনদের কিছু কিছু ক্যান্সার আছে ইউভেটিসের মতো প্রকাশ হতে পারে। আর
যেটা বলছিলেন যে বাচ্চাদের সাথে বড়দের ইউভেটিসের পার্থক্য আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অবশ্যই। বড়দের যে ইউভাইটিস হচ্ছে ছোটদের ইউভাইটিস দুটো কি একই রকম নাকি ভিন্ন? আমি যদি আমাদের আসলে ইউভেটিসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল ভাগ, যেরকম স্যার যেটা বললো, এই যে কালো অংশটা এইটুকুতে প্রদাহ হলে আমরা বলি অ্যান্টেরিয়র ইউভেটিস, অর্থাৎ সামনের অংশে। এই যে মাঝখানের যে জায়গাটা, এখান থেকে এখানে এই গর্তের মধ্যে যে আমরা সেল পাবো সেটাকে বলি ইন্টারমিডিয়েট। আর এই রেটিনা এবং এই করয়েড সহ যে ইনফ্লামেশনটা, এটাকে আমরা বলি পোস্টেরিয়র ইউভেটিস। আচ্ছা আচ্ছা। তো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা সব বয়সে সব রকমের ইউভেটিস পেতে পারি, তবে কারণ হিসেবে কিছু কিছু আলাদা। যেরকম ইয়াং এজ যাদের, তাদের আমরা একটা বলি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এইটার সাথে ইউভেটিসটা একটা ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত। এবং এটা সমস্যা হচ্ছে যে এই ইউভেটিসের স্যার যেরকম বললেন যে সিমটম থাকবে লাল, ব্যথা, কম দেখা, এই ইউভেটিসে কোনো সিমটম থাকবে না। আচ্ছা। কোনো লাল না, কোনো ব্যথা না, কিচ্ছু না। কখন বুঝতে পারবে? যখন কমপ্লিকেশন হয়ে বাচ্চা বলবে যে আমি দেখি না অথবা কম দেখি, অনেকে বলতেও পারে না, অথবা দেখা গেল ক্যাটারাক্ট ডেভেলপ করছে, অথবা গ্লুকোমা হয়ে গেছে, অথবা এই যে পিপিলটা লেগে সাইনিকে হয়ে গেছে, কোনো না কোনো সাধারণত জটিলতার বহিঃপ্রকাশ যখন হবে তখন গিয়ে তারা সচেতন হবে। প্রকাশ পায়। এই প্রসঙ্গটা থেকে একটু স্যারের কাছে যাব যে স্যার, আমরা তো অনেক কিছু শুনলাম, ধরনগুলো সম্পর্কে জানলাম। একটা বিষয়, আমাদের দেশে রোগীরা চোখে কোনো জটিলতা হলে প্রাথমিক অবস্থায় কি আপনাদের শরণাপন্ন হয় কখনো? এবং ইউভাইটিসের ক্ষেত্রে কোন স্টেজে গিয়ে বা কোন ধরনটির ক্ষেত্রে আপনারা কোন পর্যায়ে রোগীদের পেয়ে থাকেন? যে কোনো লাল চোখ তার সাথে যদি ব্যথা থাকে, আচ্ছা, এটা ইমার্জেন্সি। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসকের সাথে কাছে যদি যেতে হবে। দেখার ঘাটতি থাকে, এটা ইমার্জেন্সি। আর পানি পড়া যদি থাকে, সেটাকেও ইমার্জেন্সি ধরতে হবে। এরপরে অন্য জিনিস, খুব তাহলে গুরুত্বপূর্ণ। লাল চোখ, তীব্র ব্যথা, ঝাপসা, এই তিনটা অ্যাকিউট ইউভেটিসে থাকবেই। কাজে অন্য কোনো কারণ হলে তার চোখের চিকিৎসক সেটা দেখার পরে ব্যবস্থা নেবে। একদমই। কিন্তু আপনার বা রোগীর দায়িত্ব হলো এই তিনটা যেখানেই আছে পরীক্ষা করানো, এখানে 24 ঘন্টা। এটা হলো আমাদের ডেডলাইন। তাহলে আমরা কমফোর্টেবলি পারি। তারপরে যে চিকিৎসা হবে না তা না, কিন্তু তখন দেখা যাবে যে চিকিৎসার জটিলতা বাড়তেছে, ওষুধের মাত্রা বেশি দিতে হচ্ছে, এটা অনেকটা ল্যাবোরিয়াস হয়ে যায়। আর কিছু ঘাটতি তখন যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই ঘাটতিটা হয়তো তার মেনে নিতে হবে। স্যার একটু জানতে চাই যে ইউভাইটিসের উপসর্গ বেসিকগুলো স্যার বারবার বলছিল প্রত্যেকে সচেতন করার জন্য। এই উপসর্গগুলো নিয়ে যদি 24 ঘন্টার মধ্যে একজন রোগী আপনাদের শরণাপন্ন হয়, অথবা 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আপনাদের শরণাপন্ন হয়, আপনারা সেটা কি শুধুমাত্র ফিজিক্যাল এক্সামিনেশনে শনাক্ত করেন, নাকি শনাক্ত করার জন্য আরো বিশেষ কিছু পরীক্ষা রয়েছে? আসলে ইউভেটিস রোগটা, এটার ক্লিনিক্যাল এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে রোগের ধরনটা বুঝতে না পারি, তাহলে আমি যদি মানে সমুদ্রের মধ্যে মাছ ধরার মতো চেষ্টা করি ইনভেস্টিগেশন দিয়ে, তাহলে হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকেই আমরা প্রথমেই বের করতে হবে যে এটা কোন ধরনের ইউভেটিস, শুধু সামনের না মাঝের নাকি পিছনের। পিছনের অংশের যদি হয়, এইটাতে কিন্তু কোনো লাল, ব্যথা কিচ্ছু হবে না। আচ্ছা। ডাইরেক্টলি যদি ম্যাকুলা ইনভলভ হয়, ভীষণ লস হয়ে যাবে। অপটিক নার্ভ ইনভলভ হয়, ভীষণ লস হয়ে যাবে। এবং যদি এই ভীষণ লসের খুব আর্লি পিরিয়ডে আমরা পাই, তাহলে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে এটাকে ভালো করা সম্ভব। বাহ। তো এখন এই যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, কিসের উপর, আমরা কোন জায়গাটা ইউভেটিস আছে এবং এর সাথে চোখের অ্যাসোসিয়েটেড কি কি সাইন আছে। অনেকগুলো সাইন আছে যেগুলো দেখলে আমরা বুঝি যে এটা অ্যানকালাইজিং এর সাথে জড়িত থাকতে পারে, সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এটা টিউবারকুলোসিসের সাথে, এটা সার্কোইডোসিসের সাথে, এটা এসএলইর সাথে, ইভেন এইডস এর রেটিনাইটিস দেখলে আমরা বুঝতে পারি, ভাইরাল রেটিনাইটিস। এটা আমরা কিছু কিছু ইমার্জেন্সি আছে, আমাদেরকে একদম প্রোটোকলে বলা আছে যে উইদাউট ইনভেস্টিগেশন আমাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ট্রিটমেন্ট শুরু করতে হবে কেন? টু সেভ দ্য ভিশন, টু সেভ দ্য আই। তাহলে প্রথমে ট্রিটমেন্ট শুরু করে তারপরে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে আমরা শুরু করব কিভাবে? তাহলে আমাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিসটা করতে হবে। একদমই তাই। তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে তার উপর ভিত্তি করে আমরা এটা বলি
টেইলর্ড ইনভেস্টিগেশন, অর্থাৎ সব না, ওই যেটা আমার ক্লিনিক্যালি আমি মনে করলাম যে এই 2-3টা ডিজিজ হতে পারে, সেই হিসেবে তখন আমরা ইনভেস্টিগেশন করব। স্যার একটি বিষয় এক্ষেত্রে নিয়ে আসতে চাই যে যখন শনাক্ত করে ফেলেন যে কোনো একটা পার্টিকুলার ডিজিজের কারণে, আমরা তো আর্থ্রাইটিসের কথা শুনলাম বা আরও বহুবিধ ডিজিজের কথা শুনলাম যেটি বহিঃপ্রকাশ হতে পারে ইউভাইটিস, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি আসলে কী রকম? সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে বা ড্রপ দিয়ে যেতে হবে, নাকি নিয়ন্ত্রণযোগ্য নাকি নিরাময়যোগ্য? চিকিৎসাটার জন্যেই দুইটা জিনিস লাগবে আমার। একটা হলো যে এটা ইউভেটিস, এটা কনফার্ম করা, তার তীব্রতাটা দেখা। আর একটা হলো যে সংযোগটা কি, তার কোন ডিজিজের সাথে এটা সংযোগ। এখন মনে করেন যে আর্থ্রাইটিস অথবা অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিসের জন্য যদি তার এই ইউভেটিসটা হয়ে থাকে, তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস তো তার আছে, ওটা তো নিরাময় হচ্ছে না, তাই তো। তার মানে তো তার একটা থাকবে। টিউবারকুলোসিস, যক্ষা। এখন যক্ষা তো দুই ধরনের আছে, একটা হলো যে লাংসে হয়, আর একটা হলো লাংসের বাইরে। লাংসের বাইরে যেটা হয় সেটা তো আর এখানে ওই কাশি টাশি পাচ্ছেন না আপনি, ওই জন্য খুঁজতে হয়। এখন যদি ওইটা যদি আইডেন্টিফাই না হয়, আমি ইউভেটিস চিকিৎসা দিলাম, কিন্তু এটা তো রিস্ক তো থাকলো, একদমই এসএলই, এটা তো কোনোদিনই ভালো হবে না। তাহলে যে সমস্ত কারণগুলোর জন্য ইউভেটিস হলো, এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দুইটা পর্যায়ে, একটা হলো তাৎক্ষণিক ইউভেটিস, এটার চিকিৎসা সহজ। আচ্ছা আচ্ছা, আমরা স্টেরয়েড দিয়েই সাধারণত এই চিকিৎসাটা করি। মানে একটি ড্রপ শুধুমাত্র? এখন এটা ড্রপ হতে পারে, এটা চোখের বাইরে ইনজেকশন হতে পারে, আচ্ছা, এটা খাওয়ার ট্যাবলেট হতে পারে, অথবা আইভি রেট হতে পারে। ইনজেক্টেবল। এটা নির্ভর করবে তার তীব্রতা এবং অ্যাকিউটনেসটা কিভাবে আছে, মাত্রা কতটা, মাত্রা। তাহলে এটা হলো ইউভেটিসের চিকিৎসার পার্ট। আচ্ছা। ওখানে হয়তো আমরা আরও কোনো টপিক্যাল মেডিকেশন, চোখে দেওয়ার ড্রপ আমরা ইউজ করব, কিন্তু নাম্বার ওয়ান যেটা আইটেম সেটা হলো স্টেরয়েড। কোনো কোনো ক্ষেত্রে যদি স্টেরয়েডে না কোলায়, সেই ক্ষেত্রে আরও অন্য ওষুধ আছে, সেগুলো আমরা তখন ইউজ করি। আচ্ছা, কিন্তু মেইন লাইনটা হলো ইউভেটিস, তার তীব্রতা, আর হলো তার সংযোগ, যে সমস্ত রোগ সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তার চিকিৎসা নিশ্চিত করা। স্যার এক্ষেত্রে একটা বিষয় আপনাকে বলতে চাই যে স্যার তো স্টেরয়েড ড্রপের কথা বা ওষুধের কথা বারবার বলছিল যে ইউভাইটিসের অন্যতম এবং প্রধান চিকিৎসা, কিন্তু আমাদের দেশে সাধারণ রোগীরা একবার চিকিৎসকের কাছে যায় কোনো ইমার্জেন্সি হলে, যে ড্রপটা বা যে মেডিসিনটা দেওয়া হয় দেখা যায় সেই প্রেসক্রিপশনটাই কন্টিনিউ করছে দীর্ঘদিন, আবার সমস্যা হলো আবার ওই আগের প্রেসক্রিপশন বের করে সেই মেডিসিনটাই খাচ্ছে বা ড্রপটা ইউজ করছে। এটা তো স্টেরয়েড ড্রপ, এটার পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু বা এই দর্শকগুলোর উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? এই কথাটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, কারণ আমি যখন একটা পেশেন্ট ডায়াগনোসিস করি, অনেকগুলো পয়েন্ট স্যার যেভাবে বললেন, একদম রোগ থেকে শুরু করে সবগুলোই বলি। তার মধ্যে একটা কথা সবাইকে বলি যে ফলো আপে আপনাকে আসতে হবে, এবং ফলো আপ ইজ দ্য পার্ট অফ ট্রিটমেন্ট। কেন বলি? আপনি যেটা বললেন, কারণ আমি যে ড্রপটা দিব সেটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। স্টেরয়েডের চোখের ড্রপের দুইটা পার্শ্ব প্রতিক্রিয়া, একটা ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, আর একটা চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লুকোমা হয়ে ব্লাইন্ড হয়ে যেতে পারে। এরকম পেশেন্ট আমি অনেক পাইছি, যারা প্রথমে দেখছে যে এই ড্রপটা দিলে ভালো থাকে, নিজের থেকে সে ড্রপ দেয়। আমরা কিন্তু বলেও দিছি যে এটা এই ড্রপের এই পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বলে দিই সাধারণত। অতএব, এবং কোনো ওষুধে আমরা এইভাবে লিখি না যে তারপর বন্ধ, একমাত্র স্টেরয়েড লিখলে আমরা ট্যাপার করে লিখে দেই যে তারপর বন্ধ। এইটা অনেক সময় বলা সত্ত্বেও বুঝতে পারে না, এটা একটা জিনিস। আর স্টেরয়েড ছাড়াও কিন্তু আসলে চিকিৎসার জন্য এখন আধুনিক ইয়েতে আমাদের অনেক কিছু আছে, এবং আমাদের এখানে ইউভেটিসের জন্য এখন যেসব ওষুধ পাওয়া যায় সেইগুলো আসলে বিশ্বের সব দেশেই যেগুলো একেবারেই লেটেস্ট, অর্থাৎ এই ওষুধগুলো একেবারেই সবগুলো দেশেই যেরকম, আমাদেরও কিন্তু ট্রিটমেন্টের মানে কি বলবো এটা, যে আমাদের ফ্যাসিলিটিসটা কিন্তু ওই রকমই আমরা পাই। স্টেরয়েড একটা ড্রপ বললাম, এই ড্রপেরই এত পার্শ্ব প্রতিক্রিয়া, তাহলে স্টেরয়েড ওরাল যেটা, সেটার আরো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, যেরকম ব্লাড সুগার বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে, হাড় ক্ষয় হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, অনেক কিছু। ছোটদের ক্ষেত্রে গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এবং এর পরে যেটা আসছে একেবারেই লেটেস্ট, সব পৃথিবীতে সব জায়গায়, বায়োলজিক্স। এই বায়োলজিক্স এসে আমাদের
ইউভিআইটিসের বিশেষ করে নন ইনফেক্টিভ ইউভিআইটিসের ট্রিটমেন্টে একটা পুরো আলাদা একটা মানে জোয়ার তৈরি করে মাইল ফলক হিসেবে আসছে। কারণ আমরা বিশেষ করে জিআই এর পেশেন্টদের আমরা মেথোট্রেক্সেটের বাইরে আর কিছু দিতে পারতাম না। এখন আমরা জিআই এর পেশেন্টদেরকে এই বায়োলজিক্সগুলো দিয়ে, যেটা এফডিএ অ্যাপ্রুভ চোখে ব্যবহারের জন্য, আমরা এখন অনেক ভালো ফল পাচ্ছি। স্যার, একটি বিষয় যে আমরা ইউভাইটিস নিয়ে এত মানে খারাপ কথা শুনলাম যে অন্ধত্বের কারণ হয়ে যেতে পারে এবং একটা রোগের সঙ্গে এটা সম্পৃক্ততা রয়েছে, আপনার পরামর্শ কি থাকবে? আমরা কখনো চাই না যে কোনো 15 বছরের একটি তরুণ শিশু বা সন্তান ইউভাইটিসে আক্রান্ত হোক, কিংবা মাঝবয়সী কিংবা বৃদ্ধ বয়সী বাবাটা ইউভাইটিসে ভুগুক বা এত জটিলতাগুলো প্রতি মুহূর্তে ফেস করুক। আপনার পরামর্শ কি থাকবে? প্রথমত, যদি তার এই সম্ভাবনা মনে করে যে ইউভিআইটিসের সম্ভাবনা আছে, অথবা কোনো এক সময় তার ইউভিআইটিসের চিকিৎসা পাইছে সে, কিন্তু ফলো আপে নাই, সে মনে করে যে ওই আগের ড্রপটা আবার দিই, ওই যে স্টেরয়েড ড্রপ। একদমই, এটা হয়, প্রতিনিয়ত হচ্ছে আমাদের তাহলে দেশে। এই নিজেই চিকিৎসা কন্টিনিউ করাতে পরে যেটা আসলো সেটা গ্লোকোমা, ওইটার জন্য অন্ধ, আচ্ছা, অথবা ক্যাটারেক্ট, তার জন্য অন্ধ। কাজেই প্রথম লেসনটা হলো বা আমাদের উপদেশটা হলো সে নিজে এই চিকিৎসাটা করবে না। আরেকটা হলো যে যদি অনেক সময় যেটা হয় যে ওই ইয়েতে তার ইমিডিয়েট আশেপাশে হয়তো চক্ষু বিশেষজ্ঞ নাই, কিন্তু সে ওখান থেকে একটা ড্রপ নিয়ে নিচ্ছে, আচ্ছা, অথবা জিপি যারা করে তারা হয়তো বলে দেয় যে এটা দেও, কিন্তু তুমি চোখের ডাক্তার দেখাও, পরে কিন্তু আর সে ফলো আপ করাচ্ছে না এবং বিশেষজ্ঞের কাছে যাচ্ছে না, যখন দেখা যায় যে তার একটা জটিলতা হয়ে গেছে। তো সেই জন্য ইউভিআইটিস এর একটা হলো যে ইউভিআইটিস যাদের হয়, যেহেতু বারবারই হইতে পারে এবং অনেকদিন পর্যন্তই তাকে ভোগাবে, সেই জন্য যখন চক্ষু চিকিৎসক বলে দিছে যে আপনি ফলো আপে থাকবেন 3 মাস 6 মাস পরে, এটা রেটরিক না যে চিকিৎসক বলেই থাকে, এটা সিরিয়াস ইস্যু, তাকে অবশ্যই লং টাইম ফলো আপে থাকতে হবে। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা রেস ধরে বারবার বলতে চাই, যদি চোখ লাল হয়ে যায়, চোখে ব্যথা হয় কিংবা চোখে সামান্যতম দৃষ্টিজনিত কোনো জটিলতা হয়, তাই সময় ক্ষেপণ না করে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, চোখটিকে পরীক্ষা করান এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে চিকিৎসকের প্রতি আস্থা রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।